আমার বিয়ে হয়েছে আজ 15 বছর। আমার হাজব্যান্ড আজ আমাকে গিফট হিসেবে দিয়েছে ডিভোর্স পেপার। কি শুনে অবাক লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি। লিখতে গিয়ে হাত কাঁপছে ভীষণ। মোবাইলটাও ঠিক মতো ধরে রাখতে পারছি না। বারবার টাইপিং মিস্টেক হচ্ছে। আজ আমাদের 15 বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটেছে 17 বছরের ভালোবাসার। অবশ্য তার তরফ থেকে ভালোবাসার সমাপ্তিটা ঘটেছে বোধহয় আরও আগেই। না হলে কি ডিভোর্স নামক সারপ্রাইজটা এভাবে দিত? যেই মুখ দিয়ে একদিন 3বার কবুল বলেছিল, আর সেই মুখ দিয়ে 3বার তালাক উচ্চারণ করেছে নির্দ্বিধায়। 15 বছরের সংসার জীবনে আমাদের কোনো সন্তান হয়নি। অসংখ্য ডাক্তার দেখিয়েছি, কিন্তু কোনো ফল পাইনি। প্রত্যেকটা ডাক্তারের একই কথা, আমাদের দুজনের একজনেরও কোনো সমস্যা নেই। সন্তান জন্মদানে আমরা দুইজনেই সক্ষম, অথচ আমাদের সন্তান হয়নি। কত নামাজ রোজা, কত মানত করেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দান করেননি। সন্তান না হওয়া নিয়ে আমার প্রাক্তনের কোনো অভিযোগ ছিল না আমার উপর। সে সবসময় আমাকে ভরসা দিয়ে গেছে, সান্ত্বনা দিয়েছে। সে বলতো তার সন্তান চায় না, আমি থাকলেই হলো। অথচ আজ এই সন্তান না হওয়ার জন্যই সে আমাকে ডিভোর্স দিয়ে দিল। গত 2 বছর ধরে আমি তাকে চিনতে পারিনি। সে এক অন্য মানুষ হয়ে গেছে। সে এখন আমাকে সহ্যই করতে পারে না। বাড়িতে থাকলেই তার মেজাজ খিটখিটে আর গরম হয়ে থাকে। অকারণে আমাকে গালাগালি করতো, মারার জন্য তেড়ে আসতো। কতগুলো দিন পেরিয়ে গেছে, আমি তার বুকে মুখ গুজে ঘুমাইনি। আর কোনো দিন ঘুমানোও যাবে না। সব কিছুর সমাপ্তি হয়ে গেছে। 17 বছর আগে কিভাবে যেন তার প্রেমে পড়ে গিয়েছিলাম মাত্র বছর বয়সে। 2 বছর গভীর প্রেমে হাবুডুবু খাওয়ার পর আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। পালিয়ে বিয়ে করার কারণ হচ্ছে, বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করেছিল তাকে ভালোবেসে। তার হাত ধরে ঘর ছেড়ে আমি হারিয়েছি আমার পরিবার। 15 বছর হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে যাই না। সেখান থেকেও কেউ আসে না। আমার উপর তীব্র রাগ অভিমান জমে আছে কিনা। আমার শাশুড়ি আমাকে পছন্দ করতেন না প্রথম থেকেই। আমি ওনার মেয়ে হয়ে ওঠার চেষ্টা করলেও তিনি আমাকে মেয়ে তো দূর, ছেলে বউ হিসেবেও মানতে নারাজ। উনি বাড়ির কুকুরটার সঙ্গে ভালো আচরণ করলেও আমার সঙ্গে কোনো দিন করেননি। তিনি আমার সঙ্গে এমন আচরণ করতেন যেন আমি রাস্তার কুকুর। ভালোবাসার মানুষটির জন্য সব কিছু মুখ বুজে মেনে নিয়েছিলাম। শাশুড়ি আর কত বছর থাকবেন? সারা জীবন যার সঙ্গে সংসার করব, সেই মানুষটা তো আমাকে ভালোবাসে। বাচ্চা না হওয়া নিয়ে আমার শাশুড়ি রোজ আমাকে গালাগালি করতেন, পাড়ার মানুষদের কাছে সবসময় বদনাম করতেন। আমার প্রত্যেকটা কাজে ভুল ধরতেন। যত নিখুঁতভাবেই কাজ করি না কেন, আমি রান্না করলে সে পছন্দ করবে না। আমার রান্না নাকি ভালো হয় না। বাবা মাকে তুলে সব সময় গালি দিত। বাবার বাড়ি থেকে কিছু আনিনি, সেটা নিয়েও খোঁটা দিত। 15টা বছরে আমার জীবন অতিষ্ঠ বানিয়ে দিয়েছে সে। যাকে ভালোবেসে নিজের ঘর ছাড়লাম, পরিবার ছাড়লাম, আর সে আমাকেই ছেড়ে দিয়েছে। ভীষণ কষ্ট হচ্ছে। সংসারের প্রতি মায়া জন্মে গেছে। নিজের কত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সংসারের জন্য জিনিসপত্র কিনেছিলাম। ভাবতাম আমারই তো থাকবে সারা জীবন। লাস্ট 1 বছর মা ছেলে মিলে আমার জীবনটা জাহান্নাম বানিয়ে দিয়েছিল। তারা হয়তো চাচ্ছিল আমি নিজ থেকেই তাদের বাড়ি ছেড়ে চলে যাই, কিন্তু আমার তো যাওয়ার জায়গা নেই। আর কেনই বা যাব? এখন রাত প্রায় 12টা বেজে গেছে। আমি রাস্তায় বসে আছি। কোথায় যাব কিচ্ছু বুঝতে পারছি না। যাওয়ার জায়গাও তো নেই। পড়াশোনা করা হয়নি, মাত্র এসএসসি পাস
কোনো জবও করতে পারবো না, বেঁচে থাকতে ইচ্ছে করছে না আর, দম বন্ধ হয়ে আসছে আমার, শরীর কাঁপছে থরথর করে। কি করব, কোথায় যাব, কিভাবে বেঁচে থাকবো? গত রাতের পোস্ট এটা। অপরূপা নিজ হাতে কাঁপতে কাঁপতে পোস্টটা লিখেছিল। গত রাতে রাস্তার কিনারে রোড ব্লগের ওপরে বসে। গত রাত থেকেই পোস্টটা বিভিন্ন পেজে আর গ্রুপে ঘুরে বেড়াচ্ছে। প্রায় প্রত্যেকটা পোস্টের কমেন্ট বক্স চেক করেছে অপরূপা। অনেকেই তাকে ভালো ভালো পরামর্শ দিয়েছে, অনেকে আবার বিশ্রী কিছু কথাও লিখেছে। একটা কমেন্ট এমন, লাঙ্গের হাত ধরে বাবার বাড়ি ছাড়ছোস, এখন যেহেতু লাঙ্গি বাড়ি থেকে বের করে দিয়েছে, যাওয়ারও নাকি আর কোনো জায়গা নেই, তাহলে পতিতা বিক্রি করতে চলে যা, 2 বেলা ভালো মন্দ খাইতে পারবি। তোদের মতো মেয়ে লোকের সঙ্গে এমনই হওয়া উচিত। একদম ঠিক হয়েছে। ভালো ভালো কমেন্টগুলো তেমন একটা প্রভাব ফেলতে পারেনি অপরূপার ওপর। প্রভাব ফেলেছে বাজে কমেন্টগুলোই। দগ্ধ হৃদয়ে আরও বেশি দাও দাও করে আগুন জ্বলে উঠেছে। ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল অপরূপা। রোদ ব্লকের ওপর হাতের ফোনটা রেখে সোজা হয়ে দাঁড়ালো। ব্লকের পাশেই তার কাপড়ের ব্যাগটা অবহেলায় পড়ে আছে। গত রাত থেকে এখানেই বসেছিল অপরূপা। তার সামনে দিয়ে কত গাড়ি এলো গেল, অনেকে জিজ্ঞেস করেছে সে কোথায় যাবে। দূরের রাস্তায় তাকিয়ে রইল অপরূপা। একটা ট্রাক ছুটে আসছে দ্রুত গতিতে। কোনো মেয়ের জীবন তার মতো না হোক। চোখে বাসে বাবার চেহারা, কানে বাসে তার বলা শেষ কথাগুলো। আজ যদি প্রেমিকের হাত ধরে বাবার বাড়ি থেকে না পালাতো, তাহলে বাবার বাড়িতে গিয়ে উঠতে পারতো। এখন কোন মুখে গিয়ে সেই বাড়িতে উঠবে? অপরূপা চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিল। তারপর পা বাড়িয়ে এসে দাঁড়ালো রাস্তার ওপর। ট্রাক গর্জন তুলে এগিয়ে আসছে। অপরূপার চোখ জোড়া বন্ধ, তার কানে কোনো আওয়াজ পৌঁছাচ্ছে না এই মুহূর্তে। ট্রাক ধাক্কা দিবে সেই মুহূর্তে একজোড়া হাত অপরূপাকে টেনে সরিয়ে নিল রাস্তার উপর থেকে। অপরূপা সহ হাত জোড়ার মালিক রাস্তায় আছড়ে পড়ল টাল সামলাতে না পেরে। অপরূপা মুখ তুলে তাকালো পাশের পড়ে থাকা মানুষটার দিকে। তার বাবা, হ্যাঁ, মানুষটা তারই বাবা। অপরূপা পলকহীন তাকিয়ে রইল বাবার মুখের দিকে। তার বাবার চুল দাড়ি পেকে গেছে, চামড়ায় ভাঁজ পড়তে শুরু করেছে, চেহারায় আতঙ্ক স্পষ্ট। ঠোঁট ভেঙে কান্না এলো অপরূপার। তার বাবা রুহুল আমিন প্রামাণিক দ্রুত উঠে দাঁড়িয়ে তাকে টেনে তোলার চেষ্টা করে আতঙ্কিত গলায় বললেন, এসব কি করতে যাচ্ছিলি? অপরূপা বাবার মুখে সেই চিরচেনা ডাকটা শুনে ডগরে কেঁদে উঠল অপরূপা। বাবার পা জড়িয়ে ধরেই হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আব্বা, আমাকে মাফ কইরা দাও আব্বা, আমি অনেক বড় ভুল করছি আব্বা, আমি তোমার অবাধ্য হইয়া তোমারে অনেক কষ্ট দিয়েছি, মানুষের সামনে ছোট করেছি, আমারে মাফ কইরা দাও আব্বা। ওঠ এইখান থেকে, বাড়িতে চল। অপরূপা কাঁদতে কাঁদতে বাবার মুখের দিকে তাকালো। রুহুল আমিন প্রামাণিক মেয়েকে টেনে তুললেন নিচ থেকে। ইতিমধ্যেই রাস্তায় জ্যাম হয়ে গেছে। এক হাতে মেয়ের হাত ধরে রেখে অন্য হাতে ফোন আর কাপড়ের ব্যাগ নিলেন। মেয়েকে নিয়ে একটা সিএনজিতে উঠে বসে বাড়ির ঠিকানা বললেন। সিএনজি চলতে শুরু করলো গন্তব্যের উদ্দেশ্যে। বেশি দূর নয়, 2 গ্রাম পরেই রুহুল আমিন প্রামাণিকের বাড়ি। অপরূপা এখনও কাঁদছে। রুহুল আমিন প্রামাণিক মেয়ের শরীর ঘেঁষে বসে মেয়েকে জড়িয়ে ধরলেন এক হাতে। অপরূপা বাবার কাঁধে মাথা রেখে আরও বেশি কান্নায় ভেঙে পড়ল। মেয়ের এমন কান্নায় রুহুল আমিন প্রামাণিকের কঠিন হৃদয় গলে চোখে অশ্রু জমেছে। বাড়ির সামনে এসে দাঁড়ালো সিএনজি। অপরূপা সিএনজির ভেতরে বসেই তাকালো বাড়ির গেটের দিকে। রুহুল আমিন প্রামাণিক সিএনজি থেকে নেমে ভাড়া পরিশোধ করলেন। তারপর ভেতর থেকে কাপড়ের ব্যাগটা বের করে
হাত বাড়ালেন মেয়ের দিকে। অপরূপা চোখের পানি মুছে হেক্সকে তুলতে তুলতে বাবার হাতটা শক্ত করে ধরে ভেতর থেকে বেরিয়ে এলো রুহুল আমিন প্রামাণিক। মেয়ের হাত ধরে আগে আগে পা বাড়ালেন গেটের দিকে। অপরূপা চোখের পানি ফেলতে ফেলতে বাবার পিছন পিছন হাঁটছে। আজ খুব ভালো করেই বুঝতে পারছে জীবনে কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছিল। উঠোনে এসে দাঁড়াতেই 3-4 বছরের একটা বাচ্চা মেয়ে দাদা ডেকে দৌড়ে এগিয়ে এসে রুহুল আমিন প্রামাণিকের 2 পা জড়িয়ে ধরল। অপরূপা ঝাপসা চোখে তাকালো বাচ্চাটার দিকে। রুহুল আমিন প্রামাণিক মেয়ের হাত ছেড়ে নাতনিকে কোলে তুলে নিলেন। অপরূপা চোখ মুছে বাচ্চাটার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখতে পেল নিজের মা জননীকে। তিনি ভূত দেখার মতো করে তাকিয়ে আছেন অপরূপার দিকে। অপরূপা মুখ ভরে ডেকে উঠল, মা। অপরূপার মা সুফিয়া বেগম বরফের মতো জমে দাঁড়িয়ে রইলেন এক জায়গায়। তার চোখ জোড়া পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। এতগুলো বছর পর আদরের মেয়েকে চোখের সামনে দেখে বাক্যহারা হয়ে গেছেন। অপরূপা দৌড়ে মায়ের কাছে এগিয়ে এসে মাকে ঝাপটে ধরেই হাউমাউ করে কেঁদে উঠল আবার। মেয়ে জড়িয়ে ধরায় যেন বাস্তব জগতে ফিরলেন সুফিয়া বেগম। নিজেও মেয়েকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে দুজনেই বসে পড়ল উঠোনে। দুজনের কান্না শুনে বাড়ির ভেতর থেকে হন্তদন্ত হয়ে ছুটে এলো অপরূপার বড় ভাই অপূর্ব প্রামাণিক। মা কাউকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে দেখে দ্রুত পায়ে এসে দাঁড়ালো তার পাশে। বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে তাকিয়ে বলল, আব্বা, কে ইনি? মা এনাকে ধরে এভাবে কাঁদছে কেন? রুহুল আমিন প্রামাণিক কিছু বললেন না। অপূর্ব মায়ের দিকে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, মা, কি হয়েছে? কাঁদছো কেন এইভাবে? অপরূপা মাকে ছেড়ে মুখ তুলে বড় ভাইয়ের মুখের দিকে তাকালো। অপরূপাকে দেখে ভীষণ চমকে উঠল অপূর্ব। তার চোখ জোড়া অনেক বড় বড় হয়ে গেছে। অবিশ্বাস্য চোখে তাকালো বাবার দিকে। তিনি এখনও আগের মতোই দাঁড়িয়ে আছেন শান্তভাবে। ঘাড় ঘুরিয়ে আবার তাকালো বোনের দিকে। অস্পষ্ট স্বরে মুখ দিয়ে বেরিয়ে এলো, রূপা, তুই? অপরূপা মাকে ছেড়ে ভাইয়ের 2 পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া, ভাইয়া, আমি অনেক বড় ভুল কইরা ফেলাইছি। আমাকে রে মাপ কইরা দাও ভাইয়া, তোমরা ছাড়া আমার কেউ নাই ভাইয়া। অপূর্ব পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার শ্বাসও যেন বন্ধ হয়ে রয়েছে এখন। অপরূপা তার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে একই কথা বলছে বারবার। বাড়ি উঠোনে ছোট বড় অনেক মানুষ জড়ো হয়ে গেছে অপরূপা আর তার মায়ের কান্না শুনে। বাড়ির ভেতর থেকে অপূর্বর স্ত্রী আর 5 বছরের ছেলেও বেরিয়ে এসেছে। সবাই তাকিয়ে আছে অপরূপা আর অপূর্বর দিকে। অপূর্ব চোয়াল শক্ত করে অপরূপার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দুবদাব পা ফেলে চলে গেল বাড়ির ভেতরে। অপরূপা মাটিতে বসে কেঁদে চলেছে আগের মতোই। অপূর্ব তার সঙ্গে একটা কথাও বলেনি। এই ভাই তাকে কত ভালোবাসতো বলা যায়। ভাইয়ের কলিজা ছিল অপরূপা। আজ এতগুলো বছর পর দেখা হলেও একটা কথা বলল না তার সঙ্গে। ভাই যে এখনও তার ওপর ভীষণ রেগে আছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছে অপরূপা। শুধু অপরূপা নয়, বাড়িতে উপস্থিত থাকা সকলেই বুঝতে পেরেছে। অপরূপা বাড়ির মেন দরজার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে গলা ছেড়ে বলল, ভাইয়া, মাপ করবা না আমারে? আমি ভুল করেছিলাম ভাইয়া, অন্যায় করছি আমি। তোমা গড়ে কষ্ট দিয়া আমি বালা নাই ভাইয়া। পাপ করছি, পাপের শাস্তিও পাইতাছি। তোমরা আমারে মাপ না করলে আমার মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবো না। তোমরা ছাড়া আমার যাওয়ার জায়গা নাই। আমারে মাফ করো তোমরা। অপরূপার ছোট কাকি এগিয়ে এসে অপরূপাকে ধরলেন। অপরূপা
কাকিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। রুহুল আমিন প্রামাণিক নাতনিকে নামিয়ে দিলেন কোল থেকে। এগিয়ে এসে মেয়ের হাত ধরে গম্ভীর গলায় বললেন, অপরূপা, ভেতরে চল। কাকিকে সেরে উঠে দাঁড়ালো অপরূপা। বাবার সঙ্গে পা বাড়ালো বাড়ির ভেতরের দিকে। বাড়িটা একতলা বিল্ডিং, অনেক আগের তৈরি এই বাড়িটা। অপরূপা ছোট ছিল তখন তৈরি হয়েছে এই বাড়ি। সুফিয়া বেগম মাটি থেকে উঠে স্বামী সন্তানের পিছন পিছন ছুটলেন বাড়ির ভেতর দিকে। অপূর্বর স্ত্রী মালিহা মেয়েকে কোলে নিয়ে ছেলের হাত ধরে বাড়ির ভেতরের দিকে এগোলো। অপরূপার কাকিসহ আরও অনেকে বাড়ির ভেতরে প্রবেশ করছে কৌতূহলী হয়ে। এতগুলো বছর পর অপরূপা কেন ফিরে এলো আর এমন কথা কেন বলছে, এইসব জানার আগ্রহ সকলের মধ্যেই প্রবল। অনেকেই ঠাই দাঁড়িয়ে রইল আগের মতোই। রুহুল আমিন প্রামাণিক মেয়েকে নিয়ে সোজা নিজেদের রুমে চলে এলেন। সুফিয়া বেগম নিজেও প্রবেশ করলেন রুমে। এগিয়ে এসে জড়িয়ে ধরলেন মেয়েকে। ঠেসে ঠেসে মেয়ের মাথায় চুমু খেলেন অনেকগুলো। মেয়ের এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে কান্না জড়ানো গলায় বললেন, মা, আমার সোনা, কেমন আছো তুমি? অপরূপা কথা বলতে পারল না, আরও বেশি কান্নায় ভেঙে পড়ল মায়ের আদুরে কথা শুনে। 17 বছর বয়সে নিজের বাড়ি নিজের পরিবার ছেড়েছিল, আজ 32 বছর বয়সে নিজের বাড়ি নিজের পরিবারের কাছে ফিরে এলো সেই বাড়িতে, সেই পরিবারের কাছে যেই পরিবার আর বাড়ির মায়া ত্যাগ করে অন্য একজনের মায়ায় জড়িয়ে তার হাত ধরে ছেড়ে গিয়েছিল এই সব কিছু। রুমের দরজার সামনে এসে দাঁড়িয়েছে মালিহা। মেয়েটা এখনও তার কোলেই, তার পেছনেই দাঁড়িয়ে আছে বাকি সবাই। অপূর্ব বোধ হয় নিজের রুমে গিয়ে বসে আছে। রুহুল আমিন প্রামাণিক প্রতিবেশীদের উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, আপনারা সবাই আসুন, এইখানে যাত্রাপালা হচ্ছে না। ওনার কথা শুনে সবাই সরে গেল দরজার সামনে থেকে। মালিহা সরে যেতে নিতেই রুহুল আমিন প্রামাণিক বললেন, মালিহা, ভেতরে আসো। মালিহা মেয়েকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করলো। সে আজকের আগে কোনো দিন সামনে থেকে দেখেনি অপরূপাকে। অপরূপার বিয়ের আগের ছবি দেখেছে অনেকবার, চাচাতো, ফুফাতো, খালাতো ননদ, দেবরদের কাছ থেকে অনেক শুনেছে অপরূপার গল্প, তার রূপের বর্ণনা। অপরূপার জন্মের পর নাকি তাকে দেখে রুহুল আমিন প্রামাণিক মেয়ের নাম দিয়েছিলেন অপরূপা। অপরূপা কাঁদতে কাঁদতে আবার নিচে বসে পড়েছে। মেয়ের সঙ্গে সুফিয়া বেগম নিজেও নিচে বসে পড়েছেন। মেয়ে প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়ার পর এক পলকের জন্যও মেয়েকে দেখতে পাননি কোনো দিন। মেয়ের জন্য তার মন রোজই কাঁদে হু হু করে, তবে স্বামী সন্তানের ভয়ে মুখ ফুটে বলতে পারেননি কোনো দিন মেয়েকে দেখার কথা। রুহুল আমিন প্রামাণিক বলেছিলেন, সে যদি কোনো দিন মেয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে বা ওই বাড়িতে যায়, তাহলে সেদিনই তাকে তালাক দিয়ে দিবে। যেই মেয়ে মা বাবা ভাইয়ের কথা ভাবেনি, চিন্তা করেনি, সেই মেয়ের সঙ্গে কিসের সম্পর্ক? আজকে যখন স্বামী মেয়েকে ফিরিয়ে নিয়ে এসেছে, তখন আর কিসের দূরত্ব? মেয়ের এলোমেলো চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে মেয়ের মুখ দুই হাতে আগলে ধরে বললেন, তুমি কেমন আছো রূপা? অপরূপা মায়ের দু হাতের ওপর হাত রেখে হাওমাও করে কাঁদতে কাঁদতে এলোমেলোভাবে বলল, আমি ভালো নাই মা, আমি ভালো নাই। মারুফ আমারে ডিভোর্স দিয়া দিছে, তোমাকে কষ্ট দিয়া আমি কেমনে ভালো থাকুম মা? আল্লাহ আমারে আমার পাপের শাস্তি দিছে। আল্লাহ আমারে এতগুলো বছরেও একটা সন্তান দিল না। একটা সন্তানের জন্য কত কাঁদছি, কত দোয়া করছি, আল্লাহ আমাদের দেয় নাই। তোমাকেও কষ্ট দিছিলাম দেখে তোমাররা আমারে অভিশাপ দিছিলা মা, সুখ তো আমার কপালে বেশি দিন সইল না মা। মেয়ের কথা শুনে সুফিয়া বেগমের মাথায় যেন বজ্রপাত হলো। দ্রুত দুদিকে মাথা নেড়ে বললেন, না না মা, আমি কোনো দিন তোমারে বদদুয়া দেই নাই,
কোনো দিন অভিশাপ দেই নাই। আমি প্রতি ওয়াক্তে নামাজ আদায় কইরা আল্লাহর কাছে দোয়া করছি তুমি জানি ভালো থাকো, সুখে থাকো। আমি কোনো দিন তোমার খারাপ চাই নাই। মা, মাগো, জীবনে কত বড় ভুল করছি, তোমাগো কথা না শুই না, তোমাগো অবাধ্য হইয়া যারে ভালোবাইসা যার হাত ধইরা তোমাগো ছাড়লাম, সেই আমারে ছাইরা আরেকজনের হাত ধরছে। মাগো, আমি মইরা যামু, আমার মেলা কষ্ট হইতাছে। মালিহা মেয়েকে কোলে নিয়ে নিজেদের রুমে ফিরে এলো। অপূর্ব ফ্লোরের দিকে দৃষ্টি স্থির করে বিছানায় বসে আছে মূর্তির মতো। তার চোখ মুখ গম্ভীর। কোল থেকে মেয়েকে নামিয়ে দিয়ে স্বামীর পাশে এসে দাঁড়ালো মালিহা। ভয়ে ভয়ে মিনমিন করে বলল, এভাবে বসে আছো কেন? অপূর্ব মুখ তুলে তাকালো স্ত্রীর মুখের দিকে। তার চাহনি দেখে মালিহার মুখ বন্ধ হয়ে গেল। শুকনো ডোক গিলে মাথা নিচু করে নিল। অপূর্ব আবার ফ্লোরের দিকে দৃষ্টি স্থির করে গম্ভীর গলায় বলল, ও এখানে কেন এসেছে? আমাদের কাউকে নাকি ওর কোনো দিন প্রয়োজন পড়বে না? তাহলে আজকে কেন প্রয়োজন পড়লো? আপুকে ডিভোর্স দিয়ে দিয়েছে বাচ্চা হয় না বলে। অপূর্ব তড়িৎ গতিতে তাকালো স্ত্রীর মুখের দিকে। কিছুক্ষণ নীরব থেকে বলল, কি বললে? বাচ্চা হয় না বলে ডিভোর্স দিয়ে দিয়েছে? অপূর্বর সোয়াল আরও শক্ত হলো। বসা থেকে উঠে দুপদাপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। মালিহা স্বামীর যাওয়ার পথে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর মেয়েকে কোলে নিয়ে নিজেও বের হলো রুম থেকে। অপূর্ব বাবা মায়ের রুমে এসে দেখল তার মা বোন একে অপরকে জড়িয়ে ধরে কখনো কেঁদে চলেছে আগের মতোই। বাবা মূর্তির মতো দাঁড়িয়ে আছে একপাশে, কাকি আর তার ছেলেও দাঁড়িয়ে আছে পাশেই। বাবার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি রূপারে কথা থেকে নিয়ে আসলা মেইন রোড থেকে, তুমি ওর ব্যাপারে জানলা কিভাবে? মসজিদে ফজরের নামাজ আদায় করতে যাইয়া শুনছি মারুফ অপরূপারে ডিভোর্স দিছে রাতে, বাড়ি থেকেও বাইর কইরা দিছে। নামাজ শেষে আমি ওই গ্রামে যাই। যাওয়ার পথেই ইসমাইলের বইনের ছেলে কইছিল অপরূপারে মেন রোডে বসে থাকতে দেখছি। আমি মেন রোডে ওই ঠাই দেখি অপরূপা চলন্ত ট্রাকের দিকে আগাইয়া যাইতাছে। আমি আর 1-2 মিনিট দেরি করলেই সব শেষ হইয়া যাইত। অপূর্ব বোনের দিকে তাকালো। এই বোনকে সে কতই না ভালোবাসতো, আগলে রাখতো। আর এই বোন কি করেছিল? পুরো বংশের মুখে চুনকালি মেখে প্রেমিকের হাত ধরে পালিয়েছিল বাড়ি থেকে। অপূর্ব বোনের কাছে এগিয়ে এসে বোনের হাত ধরে বলল, রূপা ওঠ। অপরূপা মাকে ছেড়ে ভাইয়ের মুখের দিকে তাকালো। ভাইকে দেখে আবার জাপটে ধরল ভাইয়ের 2 পা। এবার আর কোনো কথা বলতে পারল না, শুধু পাগলের মতো কাঁদতে লাগলো। অপূর্ব নিজের পা জোড়া বোনের হাত থেকে ছাড়িয়ে নিয়ে বোনের সামনে বসলো। 2 হাতে বোনের মুখ আগলে ধরে পলক্ষীন তাকিয়ে রইল কিছুক্ষণ। কতগুলো বছর বোনকে দেখেনি সামনে থেকে, ছুঁতে পারেনি। তখন অভিমানে বোনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে এসেছিল বাড়ির ভেতর। অপরূপা 2 হাতে ভাইয়ের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। এবার আর সংসার ভাঙার কষ্টে কাঁদছে না, কাঁদছে এতগুলো বছর পর নিজের পরিবার আপন মানুষগুলোকে কাছে পেয়ে, ছুটে পেরে। তার অন্তর কত কেঁদেছে নিজের পরিবারের জন্য, কিন্তু সাহস করে আসতে পারেনি। যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু সফল হয়নি। সে তো গত রাতেও ভাবেনি তার পরিবার তাকে এভাবে আগলে নেবে। আবার ভেবেছিল তো বরাবরের মতো মুখ ফিরিয়ে রাখবে তার দিক থেকে। অপূর্ব বোনের এলোমেলো চুলে হাত বুলিয়ে দিতে দিতে চুমু খেলো মাথায়। তার মনে হচ্ছে এটা সেই ছোট রূপা, তার আদরের ছোট বোনটা। তার বোনটা তো ছোটোবেলায়ও কিছু হলে এভাবেই তার গলা জড়িয়ে ধরে কাঁদত। একবার 14 বছর বয়সে তার সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, ভয়ও পেয়েছিল ভীষণ। ভয়ে তার গলা জড়িয়ে ধরে রাস্তায় বসেই সে কী কান্না। 15 বছর বয়সে কুকুরের দাওয়া
খেয়েও এভাবেই তার গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছিল ভয়ের চোটে। বোনকে এত চোখে চোখে রেখেছিল, তারপরও কিভাবে কোনো ছেলের প্ররোচনায় পড়েছিল তার মাথায় ধরে না। গোড়াখড়েও টের পেলে আগে এসব থেকে বোনকে বের করে নিয়ে আসতো যেভাবেই হোক। অপূর্ব বোনের চুলে আদুরে হাত বোলাতে বোলাতে বলল, শুধু কি বাচ্চা না হওয়ার জন্য ডিভোর্স দিয়েছে, নাকি অন্য কিছু আছে? আমাকে আর ওর ভালো লাগে না। তোর গায়ে হাত তুলেছে জাস্ট ১.৫ বছরে, অনেকবার তুই প্রতিবাদ করিসনি। আমাকে সহ্যই করতে পারে না, কিছু বললেই মারার জন্য তেড়ে আসে। তোর ওপর এত অত্যাচার নির্যাতন করেছে, আমাদের কাছে আসিসনি কেন আগে? সাহস হয়নি? মারুফ দ্বিতীয় বিয়ে করেছে, করবে। কোন মেয়ের সঙ্গে যেন সম্পর্ক আছে। ও আগে এমন ছিল না, গত ২ বছর ধরে এমন হয়ে গেছে। রুহুল আমিন প্রামাণিক বললেন, অপূর্ব, অপরূপাকে নিয়ে থানায় চল। আমার মেয়েরে কষ্ট দিয়া ওরা কেমনে শান্তিতে থাকে এইটা আমিও দেখুম। ওই জানোয়ারের বাচ্চাই হয়তো ভুলে গেছে অপরূপার বাপকে ওরে টাইনা সিরা কুত্তারে খাওয়াইয়াম্মু। অপরূপা ভাইয়ের গলা জড়িয়ে ধরে রেগেই বাবার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, এইসব করার কোনো দরকার নাই আব্বা। থানা পুলিশ কইরা ওরে হয়তো একটু বিপদে ফালাইতে পারবা। কয়ডা টাকা খরচ হইব এই যা, এর বেশি কিছু হইব না। দোষ আমার ওপরেই পড়ব, আঙুল আমার দিকেই উঠব। আমি বন্ধা ১৫ বছরে একটা বাচ্চা দিতে পারি নাই, এমন বউ নিয়া কে সংসার করতে চাইব? বাচ্চা না হওয়া নিয়া মানুষের অনেক কথা শুনছি, আর শোনার ধৈর্য নাই আব্বা। অপরূপার কাকি বললেন, ডাক্তার দেখাইছিলা তোমরা? অসংখ্যবার। ডাক্তার তোমারে বন্ধা কইছে? না, ডাক্তার কইছে আমাগো দুইজনেরই কোনো সমস্যা নাই, কিন্তু তাও বাচ্চা হয় নাই। অপূর্ব বোনকে নিজের সামনে সোজা করে বসিয়ে বলল, রাতে খাইছোস? অপরূপা ২ দিকে মাথা নাড়ল। অপূর্ব স্ত্রীর দিকে তাকিয়ে বলল, রূপার জন্য খাবার নিয়ে আসো। মালিহা মেয়েকে বিছানায় বসিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অপূর্ব বোনকে নিয়ে উঠে দাঁড়িয়ে বিছানায় বসালো। মেয়েকে বোনের কোলে দিয়ে বলল, আমার মেয়ে তাজরিন তুফা। অপরূপা তাজরিনকে জড়িয়ে ধরে আদর করলো, বুকে চেপে ধরে বসে রইল চুপচাপ। তাজরিনও বাধ্য মেয়ের মতো বসে রইল চুপচাপ। ফুপির বুকে দরফর আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছে। মালিহা প্লেট ভরে খাবার নিয়ে এলো। অপূর্ব হাত ধুয়ে নিজ হাতে খাওয়াতে শুরু করলো বোনকে। খেতে খেতে বারংবার ফুঁপিয়ে উঠছে অপরূপা। রুহুল আমিন প্রামাণিক রুম থেকে বেরিয়ে গেলেন। সুফিয়া বেগম মেয়ের পাশে বসে মেয়েকে আদর করছেন আর কাঁদছেন। এখন মাঝরাত। রুহুল আমিন প্রামাণিক মেয়ের কোনো কথা শোনেননি। মেয়েকে জোর করে থানায় নিয়ে গিয়ে মারুফের নামে মামলা করে এসেছেন। অপরূপা আজ মায়ের সঙ্গে শুয়েছে। রুহুল আমিন প্রামাণিক পাশের রুমে রয়েছেন। সুফিয়া বেগম ঘুমিয়ে রয়েছেন। অপরূপাও ঘুমিয়েছিল এতক্ষণ। একটু আগেই তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পর থেকেই ফুপাচ্ছে। মায়ের ঘুম ভেঙে যাবে ভেবে বিছানা ছেড়ে বারান্দায় চলে এলো। সারাদিন পরিবারের সকলের সঙ্গে থাকায় খুব বেশি মনে পড়েনি মারুফকে, কিন্তু এখন ভীষণ মনে পড়ছে আর কান্না পাচ্ছে। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতে বসে পড়ল ফ্লোরে। আল্লাহর কাছে অভিযোগ করতে লাগলো তাকে একটা সন্তান না দেওয়ার জন্য, তার কপাল থেকে স্বামীর সংসার কেড়ে নেওয়ার জন্য। মেয়ের কান্না শুনে পাশের রুম থেকে বেরিয়ে এলেন রুহুল আমিন প্রামাণিক। তিনি জেগেই ছিলেন। মেয়ের কষ্টে তার ঘুম আসছিল না ২ চোখে। মেয়ের ওপর রাগে ক্ষোভে অভিমানে মুখ ফিরিয়েছিলেন এতগুলো বছর। ভীষণ জেদ চেপেছিল মেয়ের ওপর।
মেয়ে ভরা আসরে বলেছিল তার পরিবার লাগবে না, মারুফকেই লাগবে। ধীর পায়ে মেয়ের পাশে এসে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলেন। অপরূপা ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনে। বাবাকে দেখে তার কান্না আরও বেড়ে গেল। রুহুল আমিন প্রামাণিকের চোখ থেকেও পানি গড়িয়ে পড়তে লাগলো। মেয়ের পাশে বসে মেয়েকে আগলে নিলেন বাহুবন্ধনে। মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন বুঝতে পারছেন না। সান্ত্বনা দেওয়ার ভাষাও তার জানা নেই। তিনি তো কখনো চাননি তার মেয়ে অসুখে থাকুক। তিনি সবসময় চেয়েছেন মেয়ে ভালো থাকুক, সুখে থাকুক। আল্লাহ কেন তার মেয়ের সঙ্গে এমন করলেন? বিষণ্ণ হয়ে ছাদের উপর বসে আছে অপরূপা। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আকাশ লালিমায় ছেয়ে গেছে। অপরূপার চোখ জোড়া পানিতে টুইটুম্বুর হয়ে রয়েছে। বাবার বাড়িতে এসেছে আজ 15 দিন। এই 15 দিনে এমন একটা রাত কাটেনি, দিন কাটেনি যেদিন অপরূপা চোখের পানি ফেলেনি। তার পরিবার তাকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে স্বাভাবিক হওয়ার জন্য। তার করা পূর্বের কাজের জন্য বাড়ির কেউ কিছু বলেনি। গতকালই তারা কোর্টে গিয়েছিল, মারুফের সঙ্গে দেখা হয়েছিল সামনাসামনি। মালিহা এলো ছাদে কাপড় চোপড় তোলার জন্য। অপরূপাকে বসে থাকতে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। অপরূপাকে দেখে তার ভীষণ মায়া হয়, সারাক্ষণ বিষণ্ণ হয়ে থাকে। কিছুক্ষণ পর পর কেঁদে উঠে হুটহাট। ধীর পায়ে কাছে এগিয়ে এলো অপরূপা, তার দিকে তাকিয়ে মাথা নিচু করে চোখের পানি মুছে নিল দ্রুত। আপু, এভাবে একা একা থাকলে তো বেশি মন খারাপ হবে। নিচে চলুন। অপরূপা নিচের দিকে তাকিয়ে থেকে ধরা গলায় বলল, কিছু ভালো লাগছে না ভাবি। আমি এখনও মানতে পারছি না সে আর আমার নেই। সে তো এমন ছিল না আগে। অনেক ভালো একজন মানুষ ছিল, আমাকে অনেক ভালোবাসতো। সব সময় বলতো বাচ্চা লাগবে না, তুমি আমার কাছে থাকলেই হলো। আমি বাচ্চা চাই না। সে কেন এভাবে বদলে গেল? আমি তাকে ভুলতে পারছি না। বেহায়া মন বারবার তাকিয়ে চাইছে। আমি কিভাবে তাকে ভুলবো? মনকে কিভাবে বোঝাবো? যতদিন যাচ্ছে তাকে আরও বেশি মনে পড়ছে। সময় গড়িয়েছে 1.5 বছর। এর মধ্যে বদলে গেছে অনেক কিছু। শুধু বদলায়নি অপরূপা, থানা পুলিশ করেও মারুফের বেশি কিছু করতে পারেননি রুহুল আমিন প্রামাণিক। দৌড়ঝাঁপ করিয়ে অবশ্য বেশ পেরেশানিতে ফেলেছিলেন। অনেক টাকাও খরচ হয়ে গেছে। 1 বছর পুরো দূরের ওপরে রেখেছিলেন বজ্জাত লম্পট ছেলেটাকে। 1 বছর পর অপরূপা নিজেই পিছিয়ে এসেছে, সঙ্গে বাবা আর ভাইকেও পিছিয়ে নিয়ে এসেছে। এইসব তার আর ভালো লাগছে না। পরিবেশ ঠান্ডা হতেই মারুফ বিয়ে করে নিয়েছে, সেই খবর এসেছিল অপরূপার কানে। অপরূপা উপরে উপরে নিজেকে শক্ত দেখানোর চেষ্টা করলেও ভেতরে ভেতরে সে এখনও ভঙ্গুর আর নরম। সে মারুফ নামক প্রতারক, বিশ্বাসঘাতক মানুষটাকে ভুলে যেতে চায় চিরদিনের জন্য। কিন্তু চাইলেই কি সহজে ভোলা যায়? অপরূপা তো পারছে না। আজ প্রামাণিক বাড়িতে রান্নাবান্নার বিশেষ আয়োজন চলছে। এর একটা বড় কারণও রয়েছে। আজ অপরূপাকে দেখতে আসবে পাত্রপক্ষ। অপরূপা কোনোভাবেই রাজি হচ্ছিল না জীবনকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। কিন্তু তার পরিবার, তারা তো চাইছে তার জীবনটাকে আবার গুছিয়ে দিতে। অপরূপা যখন বারবার নিষেধ করছিল, কারো কোনো কথা শুনছিল না, তখন রুহুল আমিন প্রামাণিক নিজে মেয়েকে বোঝানোর মতো করে বলেছিলেন, দেখ অপরূপা, জীবনে একবার ভুল করেছিস, বারবার করিস না। জীবন বারবার কিন্তু সুযোগ দিবে না ভালো থাকার জন্য। একবার তোর সিদ্ধান্ত ছিল, এবার না হয় সিদ্ধান্তটা আমাদের থাকুক। আমরা কেউ চাই না তুই কষ্টে থাকিস। তুই কেন একজন বিশ্বাসঘাতক, প্রতারক, লম্পটের জন্য নিজের ভালো থাকা বিসর্জন দিবি? সে তোকে ঠকিয়ে ছেড়ে দিয়ে তো ভালোই আছে, সুখে আছে। তাহলে তুই কেন থাকবি না? তোর কি ভালো থাকার অধিকার নেই? ভালো থাকতে চাস না তুই?
এখানে ভালো থাকবি তুই, আর আমোদ করিস না। অপরূপা তবুও রাজি নয়। তার এক কথা, সে আর কোনো সম্পর্কে জড়াতে চায় না। কিন্তু রুহুল আমিন প্রামাণিক ও সারার মানুষ নন। মেয়েকে তিনি তিলে তিলে শেষ হয়ে যেতে দেখতে পারবেন না। সব বাবা মা চায় তাদের সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক, সুন্দর একটা জীবন গড়ে তুলুক। অনেক বোঝানোর পর অপরূপা রাজি হয়। সে গত ১.৫ বছরে দেখেছে তার অবস্থা দেখে বাড়ির সবাই কতটা কষ্ট পেয়েছে। তার কষ্টে সবাই কষ্ট পেয়েছে, তার ব্যথায় ব্যথিত হয়েছে, তার কান্না দেখে কেঁদেছে। দিন শেষে বেঈমান বিশ্বাসঘাতকতারা যদি ভালো থাকতে পারে, তাহলে অপরূপারা কেন পারবে না? অপরূপার বর্তমান বয়স ৩৪ বছর। তাকে দেখার জন্য যেই পুরুষ আসবে তার বয়স ৩৯ বছর। তিনি বিপন্থিক পুরুষ। ২ ছেলে আছে, একজনের বয়স ১২, আরেকজনের ১৬। স্ত্রীকে হারিয়েছেন বছর ২ আগে। অপরূপাকে মিষ্টি কালার একটি জর্জেটের শাড়ি পরিয়ে সাজিয়ে দিল মালিহা। পুরোটা সময় পাথরের মূর্তির মতো রয়েছে অপরূপা। তার চোখে মুখে আজ না আছে বিষাদ, আর না আছে আনন্দের ছাপ। কেমন অনুভূতি শূন্য দেখাচ্ছে তাকে। মালিহা অপরূপাকে ভালোভাবে দেখে নিয়ে হাসি মুখে বলল, আপু, আপনাকে আজ অনেক সুন্দর লাগছে। মেয়ে হয়েও আজ আপনার প্রেমে পড়ে যাচ্ছি। আপনি আসলেই অপরূপা। বাবির কথা শুনে পলকহীন তাকিয়ে রইল তার দিকে। তাজরিন অপরূপার হাত ধরে ঝাঁকিয়ে বলল, ফুপু, আজকে তোমার বিয়া। অপরূপা ভাতিজির গাল টেনে মৃদু হেসে বলল, জানি না তো আম্মু, ক্যারা জানে, আল্লাহ। তাজরিন উপরের দিকে তাকালো। তার ফুপু কি আজ বিয়ে করে চলে যাবে শ্বশুর বাড়িতে? ফুপু তাকে অনেক ভালোবাসে, আদর করে। ফুপু চলে গেলে সে ভীষণ কষ্ট পাবে। কদিন আগে তো তার খালামণিও বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে গেছে। অপূর্ব রুমের দরজায় এসে দাঁড়িয়ে গলা খাকিরি দিয়ে বলল, মালিহা, হয়েছে, ওনারা রূপার রে দেখতে চাইছে এখন। মালিহা দ্রুত দরজা খুলে দিয়ে বলল, হয়েছে। অপূর্ব রুমের ভেতরে প্রবেশ করে বোনের দিকে তাকালো। বোনকে দেখে তার চোখ জুড়িয়ে গেল। প্রাণ ভরে দেখল কিছুক্ষণ, তারপর কাছে এগিয়ে এসে বলল, যদি এই বিয়েটা হয় তাহলে তুই ভালো থাকবি রূপা। অপরূপা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে রইল টলমলে চোখে। অপূর্ব মেয়েকে কোলে তুলে নিয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বলল, মালিহা, রূপারে নিয়ে ড্রয়িং রুমে আসো। মালিহা ননদের হাত ধরে স্বামীর পেছন পেছন ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। অপরূপা সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল মৃদু স্বরে। সে মাথা তুলল না, উপরের দিকে মাথা নত করে দাঁড়িয়ে রইল, বাবির হাত শক্ত করে ধরে। একজন বয়স্ক লোক বললেন, খাড়াইয়া আসো কেন বউ। মালিহা সকলের সম্মুখে বসিয়ে দিল অপরূপাকে। অপরূপা নার্ভাস হয়ে কাঁপছে। এই বয়সে এসে এতগুলো মানুষের সামনে এভাবে বসাটা কেমন দেখায়। অপরূপার বয়সী একটা মেয়ে উঠে এসে অপরূপার পাশে দাঁড়ালো। শাড়ির আঁচল সরিয়ে ভালোভাবে দেখল অপরূপার মুখশ্রী। তার চেহারা দেখে বুঝতে যাচ্ছে, অপরূপার চেহারা দেখি সে সন্তুষ্ট। অপরূপার পেছনে দাঁড়িয়ে মাথা থেকে শাড়ির আঁচল পুরোপুরি সরিয়ে দিয়ে বলল, মুখটা তুলে একটু সামনে তাকান। অপরূপা তাকালো না। মেয়েটা নিজেই অপরূপার মাথা তুলে ধরল। অপরূপা এক নজর তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল। সবাই ভালোভাবে দেখল অপরূপাকে। তাকে বেশ পছন্দও হলো সকলের। সোফায় বসে থাকা একজন ভদ্রলোক পাত্রের বড় ছেলের দিকে তাকিয়ে বললেন, সানজিদ, নতুন আম্মু পছন্দ হয়েছে? সানজিদ মুচকি এসে বলল, হ্যাঁ। সানজিদের পাশে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে বলল, সাজিদ, তোমার পছন্দ হয়েছে? সাজিদ লাজুক হেসে শুধু মাথা নাড়ল। দুই ভাইয়ের বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে কোনো আমোদ নেই, বরং তারাই বাবাকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য ভীষণ এক্সাইটেড। সব কিছুই দুই পরিবারের মন মতো হলো। বিয়েটাও আজকেই হবে। অপরূপা ড্রয়িং রুম থেকে বেডরুমে চলে এলো।
তার বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে, হাত পা ঘেমে যাচ্ছে আর কাঁপছে। তার সঙ্গে এমনটা হবে ভাবেনি অপরূপা। সে তো ভেবেছিল নিজেকে শক্ত করে রেখে সামলে নেবে, এখন তাহলে এমন হচ্ছে কেন? রাত 10টার পর বিয়ে হয়ে গেল অপরূপার। একটু পরই তার বিদায়। বাবার বাড়ি ছেড়ে দ্বিতীয়বারের মতো আবারও শ্বশুর বাড়িতে যাবে সে। শ্বশুর বাড়ি বললে ভুল হবে, তার তো শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই, বরং বাড়িটা তার স্বামীর। তার স্বামীর নাম সায়েম আহমেদ। লোকটা এখন তার পাশে বসে আছে গম্ভীর মুখে। বড় ছেলেটা তার পাশে বসে আছে আর ছোট ছেলেটা বাবার পাশে। সাজিদ ভীষণ লাজুক প্রকৃতির ছেলে, সে ভুলেও অপরূপার কাছে আসছে না। সাজিদ অপরূপার এক হাত ধরে বসে আছে, যেন সে অপরূপাকে অনেক বছর ধরে চিনে। ইতিমধ্যে আম্মু বলে ডেকেও ফেলেছে অপরূপাকে। সায়েম আহমেদের কাকা রুহুল আমিন প্রামাণিকের দিকে তাকিয়ে বললেন, আমরা এখন তাহলে বাড়ির পথেই আগাই, যেতেও তো বেশ সময় লাগবে। বিদায় দিন আমাদের। অপরূপা চোখ তুলে বাবার দিকে তাকালো, তার চোখ জোড়া হতে টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। প্রথমবার বাবার বাড়ি ছাড়ার সময় তার একটুও কষ্ট হয়নি, কিন্তু এবার ভীষণ কষ্ট হচ্ছে। কিছুতেই এ বাড়ি ছাড়তে ইচ্ছে করছে না। আর বিদায়ের সময় মাকে জড়িয়ে ধরে হাওয়া করে কেঁদে ফেলল অপরূপা। এত বড় একজন নারী হয়ে এভাবে কাঁদবে কেউ আশা করেনি। অপরূপার কান্না দেখে মনে হচ্ছে 20-25 বছরের একটা মেয়ে কান্না করছে। বাবার বড় ভাইকে জড়িয়ে ধরেও অনেক কাঁদল। বোনকে জড়িয়ে ধরে অপূর্ব নিজেও নিজেকে সামলাতে পারছিল না। ভাতিজা আর ভাতিজিকে অনেক আদর করলো। সব শেষে কাঁদতে কাঁদতেই গাড়িতে উঠে বসলো স্বামীর সঙ্গে। সুফিয়া বেগম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অপূর্ব আর মালিহা দ্রুত ধরল তাকে। রুহুল আমিন প্রামাণিক চোখ মুছতে মুছতে স্ত্রীর কাছে এগিয়ে এলেন। সকাল থেকে থেমে থেমে কাঁদছিলেন সুফিয়া বেগম। মেয়ের সুখ চাইছিলেন, আবার মেয়ে দূরে সরে যাবে ভেবে কাঁদছিলেনও। গাড়ি ছুটে চলেছে তার ঢাকার উদ্দেশ্য। অপরূপার কান্না বন্ধ হলেও চোখের পানি বন্ধ হচ্ছে না। আল্লাহ তাআলা তার চোখে কত পানি দিয়েছেন যে এত কাদার পরও চোখের পানি শেষ হয় না। সাদিদ বাবার কোলে ঘুমিয়ে পড়েছে। গাড়িতে আর জায়গা নেই, তাই সাদিককে কোলে নিয়েছিল সায়েম। তার বাম পাশে বসে আছে অপরূপা। সে এখন সিটে গা এলিয়ে চোখ বন্ধ করে বসে আছে। ডান পাশে বসে আছে সাজিদ। সে ফোন চাপছে। রাত পেরিয়ে নতুন ভোর। ফজরের আজান শুনেই বিছানা ছেড়ে উঠে গিয়েছিল অপরূপা। বাবার বাড়ির সকলের সঙ্গে কথা শেষ করে কল লাইন বিচ্ছিন্ন করে রুমে ফিরতেই দেখলো সায়েম শোয়া থেকে উঠে বসে আছে। সায়েমের সঙ্গে তার তেমন কোনো কথাই হয়নি গতকাল রাতে। বাড়িতে ফেরার পর চেঞ্জ করে দুজনেই চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়েছিল। অপরূপার আগমন টের পেয়ে সায়েম চোখ তুলে তাকালো তার দিকে। অপরূপা আসলে আরেকটু টেনে নিল মাথায়। সায়েম বিছানা ছেড়ে নেমে বলল, ফ্রেশ হয়েছেন? অপরূপা মাথা নেড়ে মৃদু স্বরে বলল, হয়েছি। আচ্ছা আপনি নিচে যান, আমি আসছি। অপরূপা হাতের ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে এলো। বাড়িতে সায়েম, সাজিদ আর একজন কাজের লোক থাকতো এতদিন। এখন থেকে অপরূপাও থাকবে। সায়েমের বড় ভাই বউ বাচ্চা নিয়ে দেশের বাইরে থাকেন। ছোট বোন থাকে শ্বশুর বাড়িতে। অপরূপাদের বাড়ি থেকে ফেরার পথে শ্বশুর বাড়িতে ফিরে গেছে সে। নিচে নেমে এসে কাউকে দেখতে পেল না অপরূপা। বাড়িটা একদম নীরব হয়ে আছে, যেন সে ব্যতীত আর কেউ নেই এই বাড়িতে। ঘুরে ঘুরে পুরো ড্রয়িং রুমের চারদিকে নজর বুলালো। কি করবে বুঝতে না পেরে সোফায় বসে পড়ল। বাড়ির সকলের কথা মনে পড়ছে অনেক। গত রাতে কিছুটা ভয়ে ভয়ে ছিল, তবে সায়েমের নীরবতা স্বস্তি দিয়েছিল তাকে। গল্প অপরূপা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে
নিয়মিত গল্প দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না। ধন্যবাদ সকলকে।